এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। তো এই যে একটা অধ্যায় রয়েছে তোমাদের, এই অধ্যায়ে তোমাদের সিলেবাস অনুযায়ী আজকে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে মাটি দূষণ এবং শব্দ দূষণ। এই দুটো পয়েন্ট আমি ডিসকাস করব আজকে। তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এছাড়া ভিডিওটিকে চটপট বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখো কিভাবে সহজ পদ্ধতিতে তোমরা মাটি দূষণটা মনে রাখবে। তো চলো শুরু করা যাক। প্রথমে যে আসছি আমরা মাটি দূষণ, এই মাটি দূষণকে ইংলিশে কি বলা হয় বলো তো? মাটিকে ইংলিশে কি বলা হয়? সয়েল। আর দূষণকে ইংরেজিতে কি বলা হয়? পলিউশন। তাহলে মাটি দূষণকে আমরা ইংলিশে কি বলতে পারি? সয়েল পলিউশন, তাই তো? তো দেখো এই মাটি কি কি ভাবে দূষিত হয়। তোমাদের সিলেবাস অনুযায়ী যতটুকু আছে আমি ঠিক সেইভাবেই পড়াবো। তোমাদের সিলেবাস অনুযায়ী আছে মাটি দুই ভাবে দূষিত হয়। কি কি ভাবে দূষিত হয়? নাম্বার 1 হচ্ছে জীবাণুর দ্বারা, নাম্বার 2 হচ্ছে রাসায়নিক পদার্থের দ্বারা। আচ্ছা, প্রথমে আসছি জীবাণু। এই জীবাণুর দ্বারা মাটি কিভাবে দূষিত হয়? জীবাণু বলতে কাকে বলি? জীবাণু বলতে দেখো গৃহস্থলীর থেকে যে সমস্ত আবর্জনা আমরা মাটিতে ফেলি, তাই তো? সেই মাটিতে কি হয়? ওই আবর্জনাগুলি পচে পচে জীবাণুর দ্বারা বিশ্লিষ্ট হয়, যে মাটিতে মেশে, সেটি হচ্ছে মাটি দূষণ। তাহলে জীবাণুর দ্বারা মাটি দূষণ হচ্ছে এটি। এটি মনে রাখবে, এটা মনে রাখলেই হবে। এরপরে আসছি রাসায়নিক পদার্থের দ্বারা মাটি দূষণ। তো রাসায়নিক পদার্থ আমরা কাকে কাকে বলবো? রাসায়নিক পদার্থ আমরা যেগুলিকে আমরা জানি সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে কি লিখতে পারি আমরা? প্রথম আমরা লিখতে পারি কীটনাশক, দ্বিতীয় লিখতে পারি রাসায়নিক সার, তৃতীয় কি লিখতে পারি বলো? আমার সাথেই বলো যে তৃতীয়টি কি হবে? আগাছা নাশক। ক্লিয়ার? তো প্রথমে আসছি কীটনাশক। কীটনাশকগুলো কি কি হতে পারে? কীটনাশক যেমন ধরো BHC হতে পারে, DDT, এগুলোই হচ্ছে কীটনাশক। আচ্ছা, রাসায়নিক সার কোনগুলো? রাসায়নিক সারগুলো হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া। ঠিক আছে। আগাছানাশক কি হতে পারে? 2,4-D, সিমাজিন ইত্যাদি, এইগুলো আগাছানাশক। ঠিক আছে। তো রাসায়নিক পদার্থ কিভাবে মাটি দূষণ ঘটায়? প্রথমে আসছি কীটনাশক। কীটনাশক কিভাবে মাটিটাকে দূষিত করে? তো কীটনাশক হিসেবে আমরা জানি BHC, বেঞ্জা হেক্সাক্লোরাইড, ঠিক আছে, বা বেঞ্জিন হেক্সাক্লোরাইড, DDT, ডাইক্লোরোডাইফেনাইল ট্রাইক্লোরোইথেন। তো এই যে BHC, DDT, এগুলো কিভাবে মাটি দূষণ ঘটায়? জমিতে যখন কীটনাশক স্প্রে করা হয়, বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে
শস্য জাতীয় খাদ্যবস্তুকে রক্ষা করার জন্য, তখন সেই কীটনাশক গাছে তো পড়ে, তার সাথে মাটিতেও মেশে, মানে সেই কীটনাশক গাছ হয়েও মাটিতে মেশে। ঠিক আছে, এর ফলে কি হয়, মাটির বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে, উপকারী যে জীবাণু, ব্যাকটেরিয়া, সেগুলো মারা যায়। এগুলো মারা গেলে কি হবে, এগুলো মারা যাওয়ার ফলে মাটির উর্বরতা কমে যায়। ঠিক আছে, এছাড়াও মাটির যে অম্লত্ব তার পরিবর্তন ঘটে বা পিএইচ এর পরিবর্তন ঘটে। মাটিতে যে ছিদ্র আছে, একটা মাটি কণার সাথে আর একটা মাটি কণার মধ্যে যে ছিদ্র থাকে, সেই ছিদ্র আকারে ছোট হয়ে যায়। ক্লিয়ার? তো এই ছিদ্র ছোট হয়ে যাওয়ার ফলে কি হয়, যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল মাটি দিয়ে ভেতরে না প্রবেশ করে জমির উপর দিয়ে গড়িয়ে চলে যায়। ঠিক আছে, ফলে মাটির তলদেশে যে জল থাকে সেই ভৌম জলের ঘাটতি দেখা যায়। ঠিক আছে, ফলে কি হয়, পরবর্তীতে চাষাবাদের জন্য যে জলের প্রয়োজন হয়, চাষিরা অনেক সময় সেই জল পায় না। বুঝতে পেরেছো? তো এগুলোই হচ্ছে কীটনাশকের ফলে মাটির যে প্রভাব পড়ে, অর্থাৎ মাটি যে পলিউশন হয়, এটি। এরপরে আসছি রাসায়নিক সার। রাসায়নিক সার কি কি? রাসায়নিক সার যেমন ধরো ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি, এগুলোই হচ্ছে রাসায়নিক সার। তো এগুলো কি করে? এগুলোও তাই, যখন জমিতে যখন প্রয়োগ করা হয় শস্য ক্ষেত্রে, তখন কি হয়, তখন এই রাসায়নিক সারগুলো মাটিতেই প্রয়োগ করা হয়। ঠিক আছে, ফলে যেরকম শস্যের যেরকম সামান্য উৎপাদন বৃদ্ধি হয়, বা শস্যের যেরকম সামান্য গ্রোথ হয় বা বেশি শস্য উৎপাদিত হয়, সেই রকম মাটিটাও কিন্তু পুরোপুরিভাবে দূষিত হয়ে যায়, ঠিক একই রকম ভাবে। এরপরে আসছি আগাছানাশক। আগাছানাশক 2,4-D, সিমাজিন, এগুলোই হচ্ছে আগাছানাশক, তাই তো? তো এগুলো কিভাবে মাটিতে দূষিত করে? এগুলো দেখো, যেখানে আগাছা জন্মায়, যেসব জমিতে বা বাড়ির আশপাশ দিয়ে যে আগাছা জন্মায়, সেগুলো তো মাটিতেই জন্মায়। তো সেগুলোতে এই আগাছানাশকগুলো স্প্রে করার কারণে কি হয় বলো তো? এই আগাছানাশকগুলো স্প্রে করার কারণে আগাছা তো মরে যায়, অধিকন্তু যে রাসায়নিকগুলো, সেই রাসায়নিকগুলো কি হয়, মাটিতে মেশে। মাটিতে মেশে এমনি স্বাভাবিকভাবেই মাটির উর্বরতাকে নষ্ট করে দেয়। ঠিক আছে, তো চলো এবার আমরা জানবো, মাটি তো দূষিত হলো এই দুটো ভাবে, তো মানুষের উপর কি কি প্রভাব ফেলে। তো দেখো, মাটিতে যে সমস্ত কীটনাশক মেশে, ঠিক আছে, সেই সমস্ত কীটনাশক মানব দেহে প্রবেশ করে মানুষের বিভিন্ন রোগের সৃষ্টি করে। যেমন ধরো, মানুষের কোনো কাটা স্থানে বা ক্ষত স্থান দিয়ে মাটিতে মিশে থাকা যে টিটেনাস, সেটি প্রবেশ করে এবং মানুষের টিটেনাস রোগ হয়। ঠিক আছে, এরপরে আসছি আর কি প্রভাব ফেলে মানুষের দেহে। আর কি প্রভাব ফেলে মানুষের দেহে? মাটিতে মিশে থাকা পারদ, ক্যাডমিয়াম ইত্যাদি, এগুলো মানুষের দেহে প্রবেশ করে, মানুষের দেহে শস্যের মাধ্যমে প্রবেশ করে এবং মানুষ দেহে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। তো পারদ আমাদের দেহে কি রোগের সৃষ্টি করতে পারে? তো পারদের থেকে আমাদের দেহে যে রোগটি আসে, তো পারদ আমাদের দেহে কি রোগের সৃষ্টি করে? মিনা মাটা। আচ্ছা, এরপরে আসছি কি, এরপরে আসছি ক্যাডমিয়াম।
ক্যাডমিয়াম আমাদের দেহে কি রোগের সৃষ্টি করে? ইটাই। ক্যাডমিয়াম আমাদের দেহে কি রোগের সৃষ্টি করে? ইটাই। ঠিক আছে, তো এগুলো মাটির থেকে এসে কিন্তু আমাদের দেহে এই সমস্ত রোগের সৃষ্টি করে। তো দেখো, এই মাটি দূষণ মানুষদের দেহে আর কি প্রভাব বিস্তার করে? এই মাটি দূষণের ফলে আর একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, যেটি হচ্ছে জীব বিবর্ধন। তো এই জীব বিবর্ধনটা কি? যে সমস্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ, কি বললাম, যে সমস্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ কি করে, ওই জায়গার খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে তাদের গাঢ়ত্বটাকে প্রতিটি খাদ্য শৃঙ্খলে বিশেষভাবে বাড়িয়ে নেয়। ঠিক আছে, তাকেই বলা হয় জীব বিবর্ধন। তাহলে জীব বিবর্ধন কি? এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ যা কি করে, সেই জায়গার খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং প্রত্যেক স্তরে তার গাঢ়ত্বের মাত্রাটাকে অত্যধিক হারে বাড়িয়ে নেয়। এটি হচ্ছে জীব বিবর্ধন। তো জীব বিবর্ধনের ফলে কি হয়, যে রাসায়নিক বা বিষাক্ত রাসায়নিক পদার্থটা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলো, যেখানে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে তার সেখান থেকে কয়েক হাজার মাইল দূরেও তার অস্তিত্ব পাওয়া যায়। বুঝতে পেরেছো? তাহলে এটি কত একটা গুরুত্বপূর্ণ এবং ডেঞ্জারাস একটা জিনিস। তো কিভাবে এটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? তো উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো ডিডিটি। ঠিক আছে, ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। তো এই ডিডিটি হচ্ছে এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ। কি বললাম? এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থই হচ্ছে ডিডিটি। বুঝতে পেরেছো? তো দেখো, এই যে ডিডিটি স্বাভাবিক তার মাত্রা কত? এই ডিডিটি এর স্বাভাবিক মাত্রা কিন্তু পরিবেশে 0.01 ppm। ঠিক আছে, তো দেখো, এটি যখন পরপর খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রবাহিত হয় তখন এর মাত্রা কিন্তু চরম পর্যায়ে চলে যায়। তো চলো সেটি আমি তোমাদেরকে দেখাবো। দেখো, যদি জলে দ্রবীভূত অবস্থায় থাকে, এই জলে দ্রবীভূত অবস্থায় ডিডিটির পরিমাণটা কত বলতো? 0.01 ppm। ঠিক আছে, তো এটি যখন ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যে যায়, তখন এটি বেড়ে কত হয় বলতো? তখন এটি বেড়ে হয় 0.024 ppm। ঠিক আছে, এরপরে দেখো, এই ডিডিটিটা যখন জু প্ল্যাঙ্কটনের ক্ষেত্রে যায়, যখন জু প্ল্যাঙ্কটনে প্রবেশ করে বা জু প্ল্যাঙ্কটনের ক্ষেত্রে যায়, তখন এটির পরিমাণ হয়ে যায় 0.123 ppm। দেখো কিভাবে বাড়ছে, প্রথমে 0.01, সেখান থেকে চলে এসছে 0.024, তারপরে হয়ে এসছে জু প্ল্যাঙ্কটনের ক্ষেত্রে 0.123 ppm। বুঝতে পেরেছো তাহলে কিভাবে এদের গাঢ়ত্বটা বাড়ছে? দেখো, যখন এই ডিডিটিটা মাছের দেহে প্রবেশ করে,
তখন এর পরিমাণটা কত হয় বলো তো? এর পরিমাণটা হয় 1.05 থেকে 12 ppm। কত হয়? 1.05 থেকে 12 ppm। দেখো আরো কতটা বাড়লো। এরপরে দেখো, যখন মৎস্যভুক পাখির দেহে প্রবেশ করে তখন এর পরিমাণটা কত বাড়ে? তখন এর পরিমাণটা হয়ে যায় 100 ppm। ও মাই গড, তখন এর পরিমাণ কত হয়ে যায়? 100 ppm। দেখো এটি হচ্ছে ডিডিটির জৈব বিবর্ধন। তাহলে ডিডিটির পরিমাণ কিভাবে বাড়ছে খাদ্য শৃঙ্খলে যেখানে প্রবেশ করছে। তাহলে বুঝতে পেরেছো কতটা সাংঘাতিক। তাহলে ডিডিটির পুরো ব্যাপারটা বুঝতে পারলে, আর মাটি দূষণটাও দেখো পুরোটাই কিন্তু কমপ্লিট করে নিলাম এত সহজে। তো দেখো এরপরে আমরা যে পয়েন্টটিতে প্রবেশ করব সেটি হচ্ছে শব্দ দূষণ। তো চলো শুরু করা যাক। তো শব্দ দূষণকে আমরা ইংলিশে কি বলবো? শব্দ দূষণকে আমরা ইংরেজিতে বলবো নয়েজ পলিউশন। ঠিক আছে, শব্দ দূষণকে আমরা ইংলিশে কি বলবো? নয়েজ পলিউশন, তাই তো? তো শব্দ দূষণ হয় বা শব্দটা বেশি কানে বাজে কখন? শব্দটা যখন 60 ডিবি ছাড়িয়ে যায়। তাই তো? তো এই ডিবি কথার অর্থ কি? ডিবি কথার অর্থ হচ্ছে ডেসিবেল। তাহলে 60 ডেসিবেলের ঊর্ধ্বে শব্দের কম্পাঙ্কটাই হচ্ছে এক ধরনের পলিউশন। বুঝতে পেরেছো? এবারে আসছি শব্দ দূষণ কি কিভাবে হয়। শব্দ দূষণ তোমাদের সিলেবাস অনুযায়ী যেটি আছে দুই ভাবে হয়। প্রথমটি হচ্ছে যানবাহন, দ্বিতীয়টি হচ্ছে কলকারখানার শব্দ। যানবাহনের থেকে কিভাবে শব্দ দূষণ হয়? যানবাহন অত্যধিক রাস্তায় জ্যাম থাকলে যানবাহনের থেকে যে বাঁশির আওয়াজ শোনা যায় সেটি হচ্ছে একটি অন্যতম শব্দ দূষণের কারণ। আমাদের মাথা খারাপ হয়ে যায়, তাই না? এত গাড়ি ঘোড়ার বাঁশির আওয়াজে বা হর্ন যে দেয়। এরপরে দেখো কলকারখানার শব্দ। কলকারখানার যে সাইরেনের আওয়াজ বাজে বিভিন্ন ধরনের, যেরকম ধরো চটকল, পেপার যে কারখানা, এসব কারখানায় যে আওয়াজ হয় তাতে কিন্তু মানুষ বধিরও হয়ে যায় অনেক সময়। ক্লিয়ার? তো এই শব্দ দূষণ মানুষের উপর কি কি প্রভাব ফেলে? মানুষের শ্রবণ যন্ত্রের উপর প্রভাব ফেলে, যেমন ধরো মানুষের বধির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কানের পর্দা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার হৃদযন্ত্রের উপর কি প্রভাব ফেলে? হৃদযন্ত্রের উপর মানুষের পালস রেট বেড়ে যায়। বুঝতে পেরেছো? শ্বেত রক্ত কণিকার পরিমাণটা বেড়ে যায় দেহে এই শব্দ দূষণের কারণে। বুঝতে পেরেছো? এরপরে দেখো শব্দ দূষণের ফলে পশু পাখিদের উপর কি কি প্রভাব পড়ে। শব্দ দূষণের ফলে পশু পাখিদের উপর যে প্রভাব পড়ে, যদি ধরো একটি জঙ্গলে পশু পাখি রয়েছে, সেখানে ভীষণ আওয়াজ হচ্ছে, তখন তাদের শিকার করতে অসুবিধে হবে, তাদের প্রজননে অসুবিধে হবে। ঠিক আছে? এছাড়াও স্বাভাবিকভাবে যদি কুকুর, বেড়াল এইসব বাড়িতে থাকে, শব্দ দূষণের কারণে কিন্তু এরা স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। ঠিক আছে? কি করবে এরা বুঝতে পারে না। দেখবে অনেক সময় হয়, এটাই সাধারণত তোমাদের চোখে পড়ে। তো শব্দ দূষণের ফলে কি কি হয় তা আশা করি বোঝাতে পারলাম খুবই সহজে, এতে কোনো জটিলতা নেই। আমি যেভাবে পড়াই তোমাদেরকে, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। এমন এত সহজে এত ছোটভাবে পড়ানো সম্ভব নয়। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি।
কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।